স্বাগত জানাচ্ছি। খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। গত 20 বছরে দেশে হাওর এবং মিঠাপানি প্রায় 10 প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে, আরও 54টি বিলুপ্তের পথে, যার মধ্যে 12টি প্রজাতি চরম ঝুঁকিতে। এর কারণ হিসাবে ইজারা প্রথাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন অভয়ারণ্য ঘোষণা করে প্রকৃত মৎস্যবিদের কাছে হাওর ছেড়ে দিতে হবে, সেই সাথে শুষ্ক মৌসুমে মূল বিলে মাছ ধরা নিষিদ্ধ করার সুপারিশ তাদের। আজ আমরা আলোচনা করব বিলুপ্তের পথে দেশি মাছ। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। নদ নদীর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের হাওরগুলো মিঠাপানির মাছের মূল উৎস। এখানে প্রতি বর্ষায় মাছ ডিম ছাড়ে, স্রোতের টানে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জলাশয়ে। কিন্তু নদী ভরাট, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও আইন না মেনে মাছ ধরায় বিভিন্ন প্রজাতি হারিয়ে যাচ্ছে। শীতলের তো কোনো ভাত্তাই নাই, নানিদেরও কোনো ভাত্তাই নাই। এখন তো নানির দেখি না, চোখেই দেখি না নানির মাছ। আর আমাদের বাচ্চা বাচ্চা যারা আছে নানির সম্বন্ধে যদি আলোচনা করি হো মাইটে কিতা করে। গরু পানি খাইতে গেলে চেঙ্গের পোনা মুখে ঢুকতো, এগুলি আমরা দেখছি। কিন্তু এখন পোনা তো পাবে দূরের কথা, মূল মাছই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর মনিরুল ইসলাম হাওর বাউড়ের মাছ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তিনি জানান, শিগগিরই কার্যকর ব্যবস্থা না নিলে অচিরেই হারিয়ে যাবে মাছের অনেক প্রজাতি। গত 20 বছরে 10টার মতো প্রজাতি আমাদের বিলুপ্তি হয়ে গেছে। 54টা স্পেসিস বিলুপ্তির পথে, তার মধ্যে 12টা স্পেসিস ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড বলা হয়। সেটা অবস্থা সবচেয়ে খারাপ। সেটা যদি আমরা কনজারভেশন মেজার না নেই, অতি শীঘ্রই সেটা খারাপের দিকে যেতে পারে। গবেষকরা বলছেন, অবৈধ দখল ও দূষণ যেমন মাছের ক্ষতি করছে, তেমনি ত্রুটিপূর্ণ ইজারা ব্যবস্থার কারণে নষ্ট হচ্ছে হাওরের বৈচিত্র্য। ক্ষমতাসীন মধ্যস্বত্বাভোগীদের দৌরাত্ম্যে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। ভুইফোর মৎস্য ব্যবসায়ীরা শুষ্ক মৌসুমে মূল বিল থেকে সব মাছ সেচে নিয়ে যায়, যা বিভিন্ন প্রজাতির বিলুপ্তিকে ত্বরান্বিত করে। তাই আগামী 10 বছর হাওরে ইজারা প্রথা বাতিল করে অভয়ারণ্য ঘোষণার সুপারিশ তাদের। প্রত্যেকটি বড় হাওরের যে মাস্টার বিলগুলি আছে, সেই বিলগুলিতে কোনো অবস্থায় মাছ ধরা যাবে না। সেগুলোকে অভয়াশ্রম হিসাবে যদি আমরা ঘোষণা করি, তাহলে প্রাকৃতিকভাবেই কয়েক বছরের মধ্যে আবার আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব। সম্প্রতি বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বের 4র্থ স্থানে উঠে এসেছে, কিন্তু প্রাকৃতিক পরিবেশে মাছের বৈচিত্র্য ও প্রজাতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেই। তাই এই বিষয়ে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মাহমুদ হাসান এবং জনাব আব্দুস সোবহান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছে। জনাব মাহমুদ হাসান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমরা যে প্রতিবেদন দেখলাম, যেখানে দেখছি আমরা যে দেশি প্রজাতির সব মাছ বিলুপ্তের পথে, এবং কার্যত কোনো প্রকল্প বা কর্মসূচি আমরা দেখছি না যার মাধ্যমে দেশি প্রজাতির যেগুলো স্বাভাবিক পরিবেশে বা যেটা বড় হয় বা আমরা দেখছি বিভিন্ন সময়, এগুলো রক্ষা করবার জন্য কার্যত কোনো কর্মসূচি আমরা দেখছি না। আপনার কি মনে হয়, এটা কি অবস্থা? কার্যত যে রক্ষার পরিবেশ, মাছের প্রজাতি রক্ষার জন্য যে পরিবেশ, যে কার্যক্রমগুলো সরকারি পর্যায়ে, সেটা হচ্ছে স্যাংচুয়ারি ঘোষণা করা। তো একটা নদীতে বা একটা বিলে ছোট্ট একটু জায়গা, কয়েকটা ডাল দিয়ে, কচুরিপানা দিয়ে স্যাংচুয়ারি করলে হবে না। কারণ একটা মাছ তো মিনিমাম 20 থেকে 70 কিলোমিটার এভরিডে ভ্রমণ করতে হবে। তো আপনাকে তাহলে একটা মাছকে যদি আপনি রক্ষা করতে চান, তাহলে 70 কিলোমিটার জায়গা জুড়েই আপনাকে কিন্তু অভয়াশ্রম করতে হবে। কারণ হচ্ছে আপনি একটা ছোট্ট আমরা বলি ফিশ এগ্রিগেশন ডিভাইস, অথবা এটাকে বাংলায় কি বলে, সে ধরেন 2 একর বা 1 একর বা 10 শতক জমির উপরে এরকম একটা জায়গা জুড়ে কচুরিপানা, গাছের ডাল দিয়ে আমরা যদি ওইখানে মাছের আশ্রয় নির্মাণ করি আর চারপাশে যদি সারাক্ষণ মাছ ধরি, তাহলে তো মাছ থাকবে না। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আব্দুস সোবহান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার প্রতিবেদনে আমরা দেখেছি আপনি বলছেন যে অভয়াশ্রম ঘোষণা করতে হবে এবং শুষ্ক মৌসুমে বিল থেকে মাছ ধরা যাবে না, নিষিদ্ধের কথা বলছেন। তাহলে মাছ যারা কৃষক, যারা জেলে, তারা মাছ যদি না ধরে, তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা কি রাখতে হবে? তাহলে এটা কে করবে? আমাদের দেশে যে বিল এবং হাওরগুলি আছে, ওখানে কিন্তু আসলে প্রকৃত জেলেরা মাছ ধরে না। এগুলা যখন ইজারা দেয় আমাদের ভূমি মন্ত্রণালয়, এই ইজারাদার কিন্তু হচ্ছে আমাদের দেশে যারা মৎস্যজীবী তাদেরকে। তো তারা তো তাদের লাভটা মৎস্যজীবীদেরকেও যদি ইজারা দেওয়া হয়, তারা যদি শুষ্ক মৌসুমে মাছ না ধরে, তারা তো ধরতে থাকে। যেমন আমি যদি অন্য একটা উদাহরণ দিয়ে একটু বলতে চাই, যেমন ইলিশ
ইলিশ আমরা জাটকা ধরা নিষেধ একটা পিরিয়ডে, আবার যখন বা ডিম ইলিশ, পারবে তখন হ্যাঁ, তখন ধরা ধরা নিষেধ। তাহলে এই ক্ষেত্রেও যদি আপনি ওই অংশে একটা অংশকে বলে দেন যে না, আপনি এই অংশে আর মাছ ধরা যাবে না, একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আমরা জানি যে ওই অংশে পানির পরিমাণ কি। আমাদের যদি মিঠা পানির মাছের যদি আমি উৎসগুলি বলি, সেই জায়গাটা একটু আমাদের দেখা দরকার। আমরা যে কথা আপনি প্রতিবেদনে বলছে যে আমরা মাছের 4র্থ স্থান অধিকার করছি, সেটা কিন্তু আমাদের চাষের মাছের। এক্স্যাক্ট। চাষের মাছ কিন্তু আমাদের 2001-2 সালে ছিল 8 লাখ, আর এখন সেটা বেড়ে হয়েছে আপনার 20 লাখের উপরে, এবং আমরা 4র্থ স্থান। এবং এফএওর একটা রিপোর্ট আছে, তারা বলছে 2022 সাল নাগাদ আমরা প্রথম স্থান অধিকার করব। তা আমি একটু আসছি। তো এই জায়গায় আমার উৎসগুলি মিঠা পানির বা আমার যে উন্মুক্ত জলাশয়ের যে উৎস, সেটা হচ্ছে নদী, বিল, তারপরে হাওর, আমার লেক, সুন্দরবন এলাকা, এগুলি। তো এইসব এলাকায় যেমন একটা দিক হচ্ছে মাছ ধরার প্রতি একটা সময় নিয়ন্ত্রণ করা, যে আমি যখন ডিম পাড়বে তখন ধরবো না, নির্দিষ্ট একটা সময় আমি বন্ধ রাখতে পারি ইলিশের মতো। দ্বিতীয় যেটা হচ্ছে আরেকটা মূল কারণ হচ্ছে, সেটা হচ্ছে দূষণ, ভরাট, দখল। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, নানাভাবে কিন্তু আমাদের এই জলাশয়গুলি দূষিত হচ্ছে। জি, বুঝতে পারছি। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মাহমুদ হাসান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে মাছ রক্ষা করতে হবে, দেশি প্রজাতির মাছ, ছোট বড় অনেক রকম মাছ আছে, কিন্তু এর কার্যত কোনো গবেষণা কি হচ্ছে? আমি যদি বলি যে আমি যদি শিং মাছের কথা বলি, আমি যদি পুঁটি মাছের কথা বলি, কিছু কিছু মাছের ক্ষেত্রে আমরা জানি যে গবেষণা হচ্ছে এবং এগুলোকে অনেকটা বাণিজ্যিকরণে করা হচ্ছে, কমার্শিয়ালি ফার্মিং করা হচ্ছে। তো আপনার কি মনে হয় না এই যে কমার্শিয়ালি ফার্মিং যখন আমরা যাব, তখনই কিন্তু এই মাছটা টিকে থাকবে? এই দিকে আমাদের যাওয়া উচিত কিনা? আমাদের টোটাল এর চাহিদা রয়েছে বাজারে। জি, আমাদের স্বাদুপানি যতগুলো মাছ, তার সংখ্যা হচ্ছে 260 প্রজাতির। আচ্ছা। আপনি তো বললেন যে ইতিমধ্যে জি, কয়েকটা প্রজাতি 10 বিলুপ্ত প্রজাতি হয়ে গেছে, হারিয়ে গেছে। 12টা একেবারে এন্ডেঞ্জার্ড, ঝুঁকিপূর্ণ। আর এর মধ্যে এই 260-এর মধ্যে 140টাই হচ্ছে ছোট মাছ, যাদেরকে আমরা স্মল ইন্ডিজিনাস স্পিসিস বলি। তো এই ছোট মাছ হচ্ছে যারা পূর্ণবয়স্ক অবস্থায় 25 সেন্টিমিটার বা 9 ইঞ্চি পর্যন্ত বড় হবে, এই সাইজ বা এর নিচে সবগুলোই হচ্ছে ছোট মাছ। তো এই ছোট মাছগুলোই মূলত আবদ্ধ জলাশয় অর্থাৎ বিলে এবং খালে, লেকে ডিম পাড়ে বাচ্চা উৎপন্ন করে এবং তারা ওইখানে বড় হয়। তো আমাদের মাছ বিলুপ্ত হওয়ার প্রধান যে কারণ, 1 নম্বর কারণ হচ্ছে পলিউশন। আমি রক্ষার কথা বলছি, কিভাবে রক্ষা করতে পারি? রক্ষা করতে হলে আপনাকে এই পলিউশন বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে মাছের বিচরণ ক্ষেত্র। মাছের বিচরণ ক্ষেত্র হচ্ছে বিল এবং ফ্লাড প্লেন। নদীতে কিন্তু মাছ বিচরণ করে না। আপনি দেখবেন যে যখন বর্ষার সময় মাছ ধরে, তখন দেখবেন যে ভেসাল দিয়ে মাছ ধরে, পদ্মা নদী থেকে ভেসাল দিয়ে মাছ ধরে না, ভেসাল দিয়ে মাছ ধরে ছোট টার্সিয়ারি রিভারে, তাই না, ছোট নদীতে, উপনদীতে, অথবা শাখা নদীতে, অথবা বিলে। তো আপনি তার মানে কি? তার মানে হচ্ছে যখন সিজনের শুরুতে, সিজন বলতে আমরা হচ্ছে ব্রিডিং সিজনের শুরুতে, মার্চ এপ্রিলে বা ফেব্রুয়ারি মার্চের দিকে যে মাছগুলো ব্রিড করে, এই ডিম স্পনগুলো, ছোট পোনাগুলো বিলের মধ্যে যায়। নদীর পানি যখন বাড়তে থাকে তখন মাছ ব্রিড করে এবং পোনাগুলো বিলে যায়, এবং বিলে গিয়ে ফ্লাড প্লেনে গিয়ে তখন সেটেল ডাউন করে, পানি পরিষ্কার হয়, সেখানে প্লাঙ্কটন তৈরি হয়, মাছ খায়, বড় হয়, এবং ডিসেম্বর নাগাদ পর্যন্ত সেখানে থেকে ডিসেম্বরের সময় পানি বের করে দেয় চ্যানেল দিয়ে, তখন মানুষ মাছ হারভেস্ট করে। কিন্তু আপনি আমাদের দেশে যে বিলগুলো আছে, যেগুলো পেরেনিয়াল বিল বা সারা বছর পানি থাকে, সেই বিলে কি অল্প একটু মাঝখানে পানি থাকে, চারপাশে প্রচুর পরিমাণে ইরি ধান চাষ করে। এই যে ধান চাষ করে উন্নত হাই ইল্ডিং ভ্যারাইটি, এখানে প্রচুর রাসায়নিক সার দেওয়া হয়। সার শুধু না, সার থেকে বেশি হচ্ছে ইনসেক্টিসাইড, কীটনাশক। এর ফলে ওইখানে যে মাছগুলো থাকে 2-4টা, এগুলো আর ব্রিড করতে পারে না, ম্যাচিউরও হয় না, ব্রিডও হয় না, ফলে রিক্রুটমেন্ট হচ্ছে না। ধন্যবাদ জনাব সোবহান। আমি যদি বলি যে এখান থেকে এই মাছ রক্ষা করার জন্য যদি গবেষণাগারে এই মাছগুলোকে রক্ষা করা যায় এবং এটা যদি কমার্শিয়ালি ফার্মিং হয়, পুকুরে পুঁটি মাছ যেভাবে করা হচ্ছে, ছোটো ছোটো আপনি যদি মলা মাছ কথা বলি, ঢেলা মাছের কথা বলি, এগুলো বাজারে অনেক চাহিদা রয়েছে। এগুলোকে যদি কমার্শিয়ালি করা হয় এবং কৃষকদের, জেলেদের মাঝে বীজ দেওয়া হয়, পোনা দেওয়া হয়, তাহলে কি এটা লং টার্ম এটা সাস্টেনেবল হবে না রক্ষা করার ক্ষেত্রে? না, আমার মনে হয় একটা জিনিস এখানে একটু দেখা দরকার, যে ওপেন ওয়াটার ফিশের মধ্যে যেটা আমরা এতক্ষণ বললাম যে লেক, বিল, হাওর, সেখানে কিন্তু সেখানে কিন্তু খাদ্য যেটা আছে, উদ্ভিদ কণা, প্রাণী কণা, আর এখানে হচ্ছে আমি আর্টিফিশিয়ালি তাকে খাদ্য দিচ্ছি। এখন আমি যদি ওই জায়গায় যাই, তাহলে আবার দেখতে হবে যে আমরা কি খাদ্য দিচ্ছি। আমরা তো দেখছি বিভিন্ন ভাবে যে আমরা ট্যানারির যে সবচেয়ে দূষিত বর্জ্য, সেই টক্সিক বর্জ্যগুলাকে আমরা কিন্তু খাদ্য হিসেবে ব্যবহার করতেছি। তারপর আপনি যখনই এইভাবে কালচার ফিশ যত বেশি চাষ করবেন, আমরা অনেক আগেইছি, আমরা 4র্থ স্থানে আসছি,
কিন্তু সেখানে তো আমাকে অনেক কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়, গ্রোথ ইউজ করতে হয়, মানে বিভিন্ন গ্রোথ প্রমোটার অনেক কিছু ইউজ করতে হয়। আর আমার নেচারে যদি আমি না, না, মাছ- না, আমি না, আপনার সাথে একমত করব, দ্বিমত করব। Absolutely. আচ্ছা। আমি দ্বিমত বলেন। করব, কারণ হচ্ছে যে সব মাছে ফিডে হ্যাচারি কি বলে এটার নাম, ট্যানারি বর্জ্য দেওয়া হয় না, এবং সব মাছকে গ্রোথ হরমোন দেওয়া হয় না। যায়। এখন কিছু কিছু দেওয়া হয়। কিছু হ্যাঁ, দিচ্ছে। এখন যেটা হলো, আর আমার যেটা ন্যাচারাল ওয়াটারে, যেটা হ্যাঁ ট্রু, যে আমার দূষণ হচ্ছে, একটা হচ্ছে শিল্প কারখানার দূষণ, আর হচ্ছে এগ্রিকালচার সেক্টরে প্রচুর দূষণ, যেটা বললেন। এই দূষণ তো এবং- রক্ষা মানে আমরা এবং এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা। শিল্প কারখানার দূষণ কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমার যদি শিল্প প্রতিষ্ঠানে যদি আমি বর্জ্য পরিশোধনাগার তৈরি করি এবং সেটা চালু রাখি, তাহলে তাহলে কিন্তু শিল্প এটা- দ্বারা এটা হবে না। সেটা হতে পারে। আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে যে মাছের চলাচলের জন্য আমরা আমাদের রাস্তাঘাট কালভার্ট করতে গিয়ে আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক জলাশয়, অনেক খাল কিন্তু বন্ধ করে দিচ্ছি, যেখানে সেই- মাছের চলাচলের পথ ছিল। Absolutely, সেটা নিশ্চিত অনেক করতে হবে। নিশ্চিত করতে হবে। অনেক জায়গায় দেখছে কালভার্ট, খাল হচ্ছে 100 ফিট, আমি কালভার্ট করছি 20 ফিট। জনাব আব্দুল সোবহান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে আমরা আবারও। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি বিলুপ্তের পথে দেশি মাছ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সুবিধা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদ হাসান এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল সোবহান। জনাব সোবহান এবং জনাব হাসান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রশ্নে আরেকবার। জনাব হাসান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে অভয়ারণ্যের কথা বলছিলাম, মাছের পরিবেশ রক্ষার কথা বলছিলাম, কিন্তু ইলিশ মাছ রক্ষার জন্য যে ধরনের একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপ কি দেশের অন্যান্য দেশি প্রজাতির মাছের জন্য করা হয়েছে কিনা, যেগুলো স্বাভাবিক পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে বড় হয়? আমি যদি বলি, উদাহরণ দিই আপনাকে, যে ইলিশ মাছ রক্ষার জন্য বছর একটা বেশ নির্দিষ্ট সময়ে বড় ধরনের একটি ক্যাম্পেইন প্রচারণা হয়, কৃষকরা যাতে মাছ না ধরে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়, তাদেরকে ধান দেওয়া হয় বা গম দেওয়া হয়, চাল দেওয়া হয়, তাদেরকে আরও বিকল্প কাজের সুযোগ করে দেওয়ার প্রকল্প থাকে। এই জাতীয় কোনো উদ্যোগ কর্মসূচি কিন্তু আমরা দেখছি না দেশি মাছ রক্ষার কথা। দেশি মাছ বলতে আমাদের যে স্বাদুপানির যে ছোট মাছগুলো, জি, সেইগুলো রক্ষার জন্য সরকারের একমাত্র প্রকল্প হচ্ছে স্যাংচুয়ারি করা। এর বাইরে আর কোনো ফিশিং বন্ধ করার জন্য কোনো আইন নাই, এরকম নাই যে যেমন মাছ ধরতে পারবে না বা এই সময়টা ধরতে পারবে না, অথবা যেগুলো পেরিনিয়াল বিল, অর্থাৎ যেই বিলে সারা বছর পানি থাকে, সেই বিলে যেন এগ্রিকালচার ওয়াটার, ধান খেতে যে পানি দিবে, সেটা যেন, যেখানে কীটনাশক ইউজ করবে, সেটা যেন বিলে আসতে না পারে, সেটা যেন অল্টারনেটিভ একটা সোর্সের মাধ্যমে সে ওই পানিটা অন্য কোথাও চলে যায়। তাহলে হবে কি, বিলে যে মাছগুলো থাকবে সেই মাছগুলো ধরতে পারবে না, তাদেরকে সেটা নিষিদ্ধ থাকবে, এবং বিলের মাছগুলো পরে তারা রিপ্রোডিউস করে, প্রজনন করে রিক্রুটমেন্ট হবে, সেখান থেকে পরে বিলে মাছ ভরে যাবে। এইটা কখনোই করা হয়নি, এবং সেই জন্য আমার মনে হয় ইলিশের মতো আমাদের এই স্বাদুপানির মাছগুলোকে বড় হোক এবং ছোট হোক, বিশেষ করে ছোট মাছগুলো যে 140 প্রজাতির মাছ, এদের রক্ষার জন্য অবশ্যই শুধু স্যাংচুয়ারি করলে হবে না, এবং স্যাংচুয়ারি করতে হবে নদীর একটা বিশাল জায়গাকে, একটা বিলে আপনি দেখবেন যে হাওড়ে কিন্তু মাছ থাকে না, বড় নদীতে মাছ থাকে না, মাছ থাকে হচ্ছে বিলে এবং ফ্লাড প্লেনে। তাহলে আপনার বিলকে, এন্টার বিলকেই স্যাংচুয়ারি করতে হবে, একটা বিলে একটা নির্দিষ্ট জায়গাকে স্যাংচুয়ারি করতে হবে, এন্টার বিলকে করতে হবে। এবং ছোট নদীগুলো যেখানে মাছ, এই ছোট জাতির মাছগুলো, ছোট প্রজাতির মাছগুলো থাকে, সেই এন্টার ছোট নদী, যেমন বড়াল, রাজশাহীর বড়াল, যেটা পাবনায় এসে হুরাসাগরের সাথে করতোয়ার সাথে মিশে হুরাসাগর নাম হয়েছে, তারপরে যমুনার সাথে মিশে গেছে। এই বড়াল একটা গুরুত্বপূর্ণ নদী, এটা একই সঙ্গে শাখা নদী, আবার একই সঙ্গে উপনদীও, ইন্টারেস্টিং। কিন্তু এখানে অনেক মাছ, ছোট ছোট মাছের প্রজাতি আপনার এখানে থাকতে পারে, যেগুলো আমরা এন্টার বড়ালকে যদি, আমি দেখেছি যে বন্যা নিয়ন্ত্রণ এবং বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প, এরা কেউ ওইখানে পানি ধরে রেখে সেই পানি দিয়ে সেচের কাজ চালায়, আবার এখানে মাছ চাষও করে। তো এখানে চাষের থেকে আমার মনে হয় ওদের প্রাকৃতিক বড় হওয়াটাকে। ধন্যবাদ জনাব হাসান। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সোবহান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আলোচনা করছিলাম যে অভয়ারণ্যের কথা বা অন্য কি পদ্ধতি আমরা রক্ষা করতে পারি, এর পাশাপাশি ছোট মাছ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা কি যথেষ্ট হচ্ছে বা হয়েছে বলে কি আপনার মনে হয় কিনা? না, আমার মনে হয় একটা জিনিস, যে আমাদের দেশে কৃষি সেক্টরে বিজ্ঞানীদের কিন্তু অনেক সাফল্য আছে, কিন্তু মৎস্যর ক্ষেত্রে একমাত্র আমার মনে হয় যেটা, যে ইলিশ নিয়ে যে পরিমাণ গবেষণা বা যে পরিমাণ তৎপরতা আছে, অন্য জায়গায় কিন্তু সেটা নাই। আমার যে মাছের জন্য যে সেঞ্চুয়ারি করা বা মাছের চলাচল, একটু আগে আমি যে কথা বলছিলাম যে আমরা খাল বন্ধ করে দিচ্ছি, একদম রাস্তা করে দিচ্ছি খাল বন্ধ করে। একটা বড় খাল বা নদী ছিল, সেটাকে আমি নদীকে খালের রূপান্তরিত করছি ব্রিজ করতে গিয়ে, যেখানে হওয়ার কথা 100 মিটার একটা ব্রিজ, সেখানে আমি হয়তো করছি 50 মিটার। তার মানে আমি নিজেই কিন্তু এটাকে ছোট করে ফেলছি।
আরেকটা যেটা হচ্ছে আমাদের যে নদীগুলো তলদেশ ভরাট হয়ে গেছে। আমরা কি দেখি, বাংলাদেশ একটা বন্যাপ্রবণ দেশ, তাই না? এত বৃষ্টি হয়, তারপর আমরা কি দেখি, শুষ্ক মৌসুমে আমাদের সমস্ত নদী শুকিয়ে যায়। তার মানে যেটা দরকার আমাদের এই মিঠা পানির, স্বাদু পানির, এই মাছের জন্য যেটা দরকার, মাছের পানি, নদীর যে পানি, জলাশয়ের পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে ইলিশের জন্য যেরকম আইন করে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এখানেও আমার মনে হয় যে আমাদের এইসব দেশীয় প্রজাতির মিঠা পানির, বিশেষ করে এই যে ছোট মাছ তো আমরা একটা স্বাস্থ্যগত বৈশিষ্ট্য জানি যে এটা আমাদেরকে, শিশুদেরকে, সবার জন্যই স্বাস্থ্যগত পুষ্টি দেয়। তো সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে এখন সময় আসছে যে আমরা একটা পর্যায়ে পড়ছি কালচার ফিশে, কিন্তু আমাদের যে কি বলে ওপেন ওয়াটার ফিশে যে আমাদের দেশীয় প্রজাতিগুলি, সেগুলোর জন্য উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আইন প্রণয়ন করে যে যখন ডিম পাড়বে তখন যেন না ধরা হয়, কোনো একটা বিলকে সেঞ্চুয়ারি ঘোষণা করা। এতে কিন্তু সরকারের যে পরিমাণ রেভিনিউ আর্ন করে এটা কিন্তু খুবই সামান্য। এটাকে যদি সেঞ্চুয়ারি ঘোষণা করলে যে পরিমাণ মাছ আসবে সেটা কিন্তু আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য আরও অনেক বেশি আপনার আর্থিকভাবে আমরা লাভবান হব। সেই জায়গাটা আমাদেরকে যেতে হবে। আর দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কথা আসলো, যে কৃষিতে যে আমরা কীটনাশক ব্যবহার করি, আমাদের ফিশারিজেরই গবেষণায় বলছে যে 25% কিন্তু এই কীটনাশক পানিতে চলে যায়, যার ফলে পানিতে যে খাদ্যের, যে মাছের যে খাদ্য থাকে, উদ্ভিদ কণা, প্রাণী কণা, সেগুলো মরে যায়। এই জায়গাটা আমরা বাংলাদেশে যেসব কীটনাশক ব্যবহার করি এর অনেকগুলি আছে নিষিদ্ধ, অত্যন্ত ক্ষতিকর, সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে। একইভাবে কৃষিতে যে আমরা ব্যবহার করি, আমাদের কৃষককে আরও প্রশিক্ষণ দিতে হবে কিভাবে এটা ব্যবহার করলে আমার কম ওয়েস্টেজ হবে, কম পানিতে যাবে। তারপরে সে পাত্রটা কোথায় ধুবে, সে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু পাত্রটা একটা পুকুরে গিয়ে তার পাত্রটা ধুচ্ছে। এই যে প্রশিক্ষণের দরকার দুই দিকেই, একদিকে দরকার কৃষিতে যেন এই আমার এই ক্ষতিটা না হয় আমার জলাভূমিতে, সেইভাবে কৃষককে প্রশিক্ষণ দেওয়া, নজরদারি করা। একইভাবে ফিশারিজেরও প্রয়োজনীয় আইন প্রণয়ন করা এবং নজরদারি করা। ধন্যবাদ জনাব সোবহান। আমি আপনার ফিরার পর জনাব হাসান, আপনাকে জানতে চাচ্ছি যে গবেষণার কথা বলছিলাম, যেসব প্রজাতির কথা বলছেন আপনি, সব প্রজাতি কি সংরক্ষণ করার কোনো ব্যবস্থা আছে বাংলাদেশে কোথাও, বা যেটা ভবিষ্যৎ প্রজন্মে অন্তত আমরা রক্ষা করার জন্য তার একটি নমুনা রাখা ব্যবস্থা কি করছি আমরা ভবিষ্যতের জন্য? এইরকম একটি গবেষণা এগ্রি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোস্তফা আলী রেজা হোসেন উনি করেছেন। উনি বাংলাদেশে যতগুলো মাছ পাওয়া যায় দেশি প্রজাতির, এই সবগুলো একটা করে স্পেসিমেন উনি সংরক্ষণ করেছেন, একটা মিউজিয়াম করেছেন। আর বেশ কিছু মাছের উনি সিমেন প্রিজার্ভ করেছেন। আমরা জানি যে লাইভ স্টকের হিস্ট্রি থেকে জানা যায় যে প্রায় 200 বছর হয়ে গেছে লাইভ স্টকের সিমেন্ট প্রিজার্ভ করে রাখা যায়। তো ফলে এই মাছের সিমেন্টটাও প্রিজার্ভ করে আপনার কয়েকশো বছর পর্যন্ত রাখা যেতে পারে, কিন্তু ডিম তো প্রিজার্ভ করা যাচ্ছে না। তো শুধু সিমেন্ট থাকলে তো আর বাচ্চা হবে না, সেজন্য ডিমও প্রিজার্ভ করা যাচ্ছে না। সেজন্য আপনাকে আসলে পরিবেশে, প্রকৃতিতে সেটাকে প্রিজার্ভ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। এবং সেটা প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আগে এই দূষণ নিয়ন্ত্রণ করা। দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে আপনার ইন্ডাস্ট্রিগুলোতে যে ইটিপি আছে, সেই ইটিপি যেন সবসময় কার্যকর থাকে সেটা নিশ্চিত করতে হবে পরিবেশ অধিদপ্তরকে। আরেকটা হচ্ছে এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সেচ প্রকল্প, এগুলোর যে স্লুইস গেট আছে এগুলোকে নতুন করে ভেঙে যেন বন্যা না হোক, বর্ষা যেন হয়, বর্ষার পানি যেন বিলে পৌঁছতে পারে। জনাব হাসান, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে। জনাব সোবহান, আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো এই বিষয়ে। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।